হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এখনো অবধি যুদ্ধের ইতিহাসে মানুষ অনেক আধুনিক আর শক্তিশালী হাতিয়ার তৈরি করেছে। বন্দুক, মিসাইল, সাবমেরিন, ড্রোন, নিউক্লিয়ার বোম, যেগুলোর সাহায্যে নিমেষেই একটা গোটা শহরকে ধ্বংস করে দেওয়া যেতে পারে। কিন্তু মানুষদের তৈরি এই আধুনিক অস্ত্রগুলো কি এলিয়েনদের সঙ্গে লড়াই করতে পারবে? কেমন হবে যদি কোনো একদিন মহাকাশের কোনো একটা অজানা গ্রহ থেকে বেশ কিছু এলিয়েনরা এসে পৃথিবীতে হামলা করে? তখন কি পৃথিবীর সমস্ত শক্তিশালী সেনাবাহিনী তাদের আধুনিক হাতিয়ার দিয়ে সেই সমস্ত এলিয়েনদের সঙ্গে লড়াই করতে পারবে, নাকি সেই যুদ্ধে পুরো মানবজাতি এলিয়েনদের কাছে হেরে যাবে? আমাদের আজকের সিনেমাটাও এমনই একটা রোমাঞ্চকর গল্প থেকে তৈরি, যার নাম হলো ওয়ার মেশিন। 2026 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 6.5। তো আমাদের আজকের গল্পটা শুরু হয় আফগানিস্তানের কান্দার শহর থেকে। সেখানেই আমরা বেশ কিছু আমেরিকান সৈনিকদের একটা কনভয় দেখতে পাই। এই সময় আফগানিস্তান আমেরিকার দখলে ছিল, আর এই বিষয়টা নিয়ে তালিবানদের সঙ্গে আমেরিকান সৈনিকদের মাঝে মাঝে যুদ্ধ বেঁধে যেত। এখন এই কনভয়ের মধ্যেই আমরা এই সৈনিকটাকে দেখতে পাই। এই হলো আমাদের গল্পের প্রধান চরিত্র, কিন্তু এই পুরো গল্পের মধ্যে এর নিজস্ব কোনো নাম দেখানো হয়নি। এই সৈনিকটা আর তার ভাই দুজনেই আমেরিকান সৈনিকদের হয়ে আফগানিস্তানে তালিবানদের সঙ্গে লড়াই করার জন্য এসেছিল। যদিও ওই সৈনিকটার ভাইয়ের এখানে আসার একদমই ইচ্ছা ছিল না। ওর স্বপ্ন ছিল একদিন ও আর ওর দাদা US আর্মির রেঞ্জার ব্যাটালিয়নে ভর্তি হবে। রেঞ্জার প্রোগ্রাম হলো আমেরিকার সবচেয়ে কঠিন মিলিটারি ট্রেনিং প্রোগ্রাম। এখন ওই সৈনিকটার ভাই তাকে বলে, আমরা এইভাবে আফগানিস্তানে সময় নষ্ট করছি কেন? আমাদের দুজনেরই তো স্বপ্ন ছিল একদিন রেঞ্জার হয়ে ওঠার। যেটা শুনে আমাদের মেন ক্যারেক্টার বলে, একজন রেঞ্জার হয়ে ওঠা মোটেও সহজ ব্যাপার না, আর তাছাড়া আমার অনেক বয়স হয়ে গেছে, এখন আমি কোনোভাবেই ওই কঠিন ট্রেনিংটা পাশ করতে পারবো না। যেটা শুনে ওর ভাই বলে, ছোট থেকে তো এটাই আমাদের দুজনের স্বপ্ন ছিল যে একদিন আমরা দুজন একসাথে এই রেঞ্জার ট্রেনিং কমপ্লিট করে রেঞ্জার হয়ে উঠব। আর আমি খোঁজ নিয়ে দেখেছি, আজ থেকে 2 মাস পরেই রেঞ্জার প্রোগ্রাম শুরু হবে, আর আমি চাই সেখানে যেন আমরা দুজন একসাথে জয়েন করতে পারি। এই কথা বলেই ও নিজের দাদাকে নানারকমভাবে বোঝানোর চেষ্টা করে। সবকিছু শোনার পর ওই সৈনিকটা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে 2 মাস পর আমি তোমার সাথে ওই রেঞ্জার প্রোগ্রামে জয়েন করব। যেটা শুনে ওর ভাই খুবই খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই চারিদিক থেকে তালিবানরা ওদের উপরে হামলা করে দেয়। এখন মিসাইলের সাহায্যে এক এক করে এদের সমস্ত গাড়িগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। এই বিস্ফোরণের ফলে এখানে থাকা বেশিরভাগ সৈনিকরাই মারা যায়, এমনকি আমাদের মেন ক্যারেক্টারও অজ্ঞান হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর যখন ওর জ্ঞান ফেরে, তখন ও দেখতে পায় ওর পায়ে একটা বড় লোহার টুকরো ঢুকে গেছে। এখন ও সেই লোহার টুকরোটা বের করে আশেপাশে নিজের ভাইকে খুঁজতে শুরু করে। দেখা যায় এখন চারিদিকে ওর সমস্ত সঙ্গীদের ছিন্ন বিচ্ছিন্ন হওয়া মৃতদেহ পড়ে আছে, আর তাদের মাঝখানেই ও নিজের ভাইকে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে। যদিও সৌভাগ্যবশত ওর ভাই এখনো বেঁচে ছিল। এখন ও তাড়াতাড়ি করে নিজের ভাইকে নিজের কাঁধে তুলে নিয়ে পায়ে হেঁটেই নিজেদের বেস ক্যাম্পের দিকে এগোতে শুরু করে, কারণ এই বিস্ফোরণের ফলে এখন এদের সমস্ত গাড়িগুলোই খারাপ হয়ে গেছিল। এইভাবে অনেকক্ষণ ধরে দীর্ঘ 16 কিলোমিটার পথ হাঁটার পর অবশেষে ও নিজেদের ক্যাম্পের অনেকটা কাছে পৌঁছে যায়। কিন্তু এখন ও এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ওই ক্যাম্পের বেশ কিছুটা আগেই ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর হসপিটালে যখন ওর জ্ঞান ফেরে, তখন ও জানতে পারে ওর ভাই এখন মারা গেছে। এরপর আস্তে আস্তে 2 বছর কেটে যায়, কিন্তু এখনো অবধি সেই সৈনিকটা আফগানিস্তানের সেই দুর্ঘটনা আর নিজের ভাইয়ের মৃত্যুটা কোনোভাবেই ভুলতে পারছিল না। নিজের ভাইকে দেওয়া কথা রাখার জন্য আর নিজের ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য ও সেই রেঞ্জার সিলেকশন প্রোগ্রামে জয়েন করে। এই ট্রেনিংয়ের জন্য ওকে আর ওর মতন আরও অনেক সৈনিককে একটা বাসে করে আমেরিকার কলোরাডো শহরের একটা গভীর জঙ্গলের মধ্যে থাকা আমেরিকান সৈনিকের একটা বেস ক্যাম্পে নিয়ে আসা হয়। দেখা যায় এই রেঞ্জার প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক সৈনিকরা এখানে এসেছিল। এই ক্যাম্পে আসার পর সমস্ত সৈনিকদেরকে একটা করে স্পেশাল নাম্বার দেওয়া হয়। এখন থেকে তাদের সবাইকে তাদের নামের বদলে তাদের নাম্বার ধরে ডাকা হবে, আর সেই হিসাবে এখন থেকে আমাদের মেন ক্যারেক্টারের নাম হলো 81। এরপর এদেরকে জানানো হয় আগামী 2 মাস ধরে এই ক্যাম্পে এদের সবার রেঞ্জার ট্রেনিং হবে, আর যারা সেই সমস্ত ট্রেনিং পাশ করতে পারবে তাদেরকেই রেঞ্জার প্রোগ্রামের জন্য বেছে নেওয়া হবে। এখানে বলে রাখি, নেভি, সিল আর প্যারা কমান্ডোর মতন রেঞ্জারও হলো US আর্মির খুবই বড় একটা রেজিমেন্ট। এরপর আগামী বেশ কিছু সপ্তাহ ধরে এই ক্যাম্পের মধ্যে এদের সবার ট্রেনিং চলতে থাকে। এটা ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন মিলিটারি ট্রেনিং এর মধ্যে থেকে একটা। যারা যারা এই ট্রেনিংয়ে ফেল করছিল বা এই ট্রেনিংটাকে পুরোপুরি কমপ্লিট করতে পারছিল না, তাদেরকে এক এক করে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছিল। আর এইভাবে যত দিন যাচ্ছিল এদের ট্রেনিংও তত বেশি কঠিন হয়ে যাচ্ছিল। এখানে বেশ কিছুদিন ট্রেনিং চলার পরেই সমস্ত সৈনিকদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু আমাদের মেইন হিরো অর্থাৎ 81 কারোর সাথেই কোনো রকম কথা বলতো না। ও সবসময় চুপচাপ আর একা একা থাকতো, আর শুধু নিজের ট্রেনিংয়েই ফোকাস করত। এখনো অবধি ওর সবসময় ওর ভাইয়ের কথা মনে পড়তো, যে কারণে ও রাতে ঠিকভাবে ঘুমাতে পারত না।
তাই ওকে মাঝে মাঝেই এনজাইটি আর ডিপ্রেশনের ওষুধ খেতে হতো। আগামী বেশ কিছু সপ্তাহের মধ্যে এদের ট্রেনিং এতটাই কঠিন হয়ে যায় যে এদের মধ্যে থেকে বেশিরভাগ সৈনিকরাই সেই সমস্ত ট্রেনিংয়ে ফেল করে গেছিল। এরপর এই ট্রেনিংয়ের শেষ সপ্তাহে এসে এদেরকে একটা আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়। এখানে বেশ কিছু সৈনিককে হাতে ভারী ভারী ডাম্বেল নিয়ে সুইমিং পুলের জলের মধ্যে নেমে তলা দিয়ে হেঁটে হেঁটে এক মাথা থেকে অন্য মাথায় যেতে হবে। আর যারা সবার আগে ওই জলের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসবে তারা এই ট্রেনিংয়ে হেরে যাবে। এখন ট্রেনিং শুরু হওয়ার বেশ কিছুক্ষণের মধ্যেই এক এক করে সবাই জলের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। কিন্তু 81 কোনোভাবেই হার মানতে চাইছিল না। ও নিজের শেষ ক্ষমতা অবধি ওই জলের মধ্যে হাঁটার চেষ্টা করছিল। ওর যেন বারবার মনে হচ্ছিল এখনও ও নিজের ভাইকে নিয়েই হসপিটালের দিকে এগোচ্ছে। আর এই চিন্তাভাবনা করতে করতেই একটা সময় ও জলের মধ্যে অজ্ঞান হয়ে যায়, যেটা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে বাকি সৈনিকরা ওকে জল থেকে বাইরে বের করে আনে। কিন্তু এই ঘটনায় ওই ক্যাম্পের মেজর আর ক্যাপ্টেন এতটাই রেগে গেছিলেন যে ওনারা আলাদা করে 81কে নিজেদের অফিসে ডেকে আনেন। সেখানে ওই ক্যাম্পের মেজর ওকে বলে, তুমি খুবই ভালো একজন সৈনিক, তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, আর একদিন হয়তো তুমি খুবই ভালো একজন রেঞ্জার হয়ে উঠবে, কিন্তু তা সত্ত্বেও আমরা চাই তুমি এখনই এই ট্রেনিং প্রোগ্রাম ছেড়ে এখান থেকে চলে যাও। যেটা শুনে 81 একটু অবাক হয়ে গিয়ে বলে, কিন্তু আমি ভুলটা কি করেছি? আমি তো সমস্ত ট্রেনিং ভালো করে কমপ্লিট করেছি, সমস্ত নিয়ম মেনে চলি। মেজর বলেন, তোমার মধ্যে অতিরিক্ত জেদ আছে, আর আজকে তোমার সেই জেদের কারণেই তুমি মরতে মরতে বেঁচেছ, আর ভবিষ্যতেও তোমার এই জেদের জন্য তুমি অনেক সমস্যায় পড়বে। আর তাছাড়া তোমার ফাইল থেকে আমরা জানতে পেরেছি আফগানিস্তানের যে লড়াইতে তুমি তোমার ভাইকে হারিয়েছ, সেই লড়াই থেকে ফেরার পর তুমি একদিনও ছুটি নাওনি। সাধারণত কোনো বড় লড়াই থেকে ফিরলে সমস্ত সৈনিকদেরকেই বেশ কিছু মাসের জন্য ছুটিতে পাঠানো হয়, এমনকি সেই যুদ্ধের দুঃস্বপ্ন কাটানোর জন্য তাদেরকে মেন্টাল কাউন্সেলিংও করতে হয়। কিন্তু আফগানিস্তানের ওই যুদ্ধ থেকে ফেরার পর হসপিটালে যেদিন তোমার জ্ঞান ফেরে তার পরের দিনই তুমি রেঞ্জার ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিলে, যদিও এর আগে তুমি অনেকবার তোমার পায়ের সমস্যার জন্য রিজেক্ট হয়ে গেছিলে। কিন্তু এই বছর তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠে সমস্ত ট্রেনিং ভালোভাবে কমপ্লিট করেছো। আমি জানি এখন তোমার ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য তুমি পাগল হয়ে গেছো, আর তোমার এই পাগলামিটাই একদিন আমাদের জন্য একটা বড় বিপদ ডেকে আনবে। তাই কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই তুমি নিজে এখান থেকে চলে যাও। যেটা শুনে 81 বলে, যাই হয়ে যাক না কেন, আমি কোনোভাবেই এই ট্রেনিং ছেড়ে যাব না। এখন আমার জীবনের একমাত্র স্বপ্ন হলো আমার ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ করে একজন রেঞ্জার হয়ে ওঠা। অন্যদিকে খবরে দেখানো হয় মহাকাশ থেকে বেশ বড় একটা উল্কাপিণ্ড পৃথিবীর দিকে এগিয়ে আসছে, আর বিজ্ঞানীদের মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই উল্কাপিণ্ডটা পৃথিবীতে এসে পড়বে। কিন্তু এখন অবধি বিজ্ঞানীরা এই উল্কাপিণ্ডর ব্যাপারে কিছুই জানতে পারেনি। এর পরের দিন এদের মধ্যে থেকে অল্প কিছু সৈনিককে শেষ ট্রেনিংয়ের জন্য বেছে নেওয়া হয়। এই ট্রেনিংটা কমপ্লিট করতে পারলেই এরা সবাই রেঞ্জার হয়ে উঠবে। এখন এদের মেজর এদের সবাইকে এই ট্রেনিংয়ের ব্যাপারে বুঝিয়ে বলে। মেজর বলেন, এখন তোমাদের সবাইকে একটা নকল ডামি মিশনে যেতে হবে। এখন তোমাদের মিশনটা হলো কিছুটা এই রকম, শত্রুদের আক্রমণে আমাদের একটা ফাইটার প্লেন শত্রুদের এলাকায় পাহাড়ি জঙ্গলের মধ্যে ভেঙে পড়েছে, আর সেই প্লেনের পাইলটদেরকে শত্রুরা পাশের একটা গ্রামে বন্দি বানিয়ে রেখেছে। এখন তোমাদের কাজ হলো লুকিয়ে লুকিয়ে ওই জঙ্গলে গিয়ে সবার প্রথমে আমাদের ভেঙে পড়া ফাইটার প্লেনটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, যাতে শত্রুরা সেটাকে কোনোভাবেই ব্যবহার না করতে পারে। আর এরপর তোমাদেরকে পাশের ওই গ্রামে গিয়ে সেখানে বন্দি থাকা পাইলটদেরকে শত্রুদের কাছ থেকে বাঁচিয়ে আনতে হবে। আর তোমরা যখন এই কাজগুলো করবে তখন আমাদের বেশ কিছু ইনস্ট্রাক্টর শত্রু সেজে পাশের জঙ্গলের মধ্যেই লুকিয়ে থাকবে, আর তারা সুযোগ পেলেই তোমাদের ওপরে হামলা করবে। তাই তোমাদেরকে খুবই সাবধানে লুকিয়ে লুকিয়ে এই কাজটা করতে হবে। তোমরা যদি কোনোভাবেই তাদের কাছে ধরা পড়ে যাও তাহলে তোমাদের এই মিশনটা ফেল হয়ে যাবে। এই মিশন চলাকালীন তোমাদের প্রত্যেকের কাছে একটা করে বন্দুক থাকবে, কিন্তু সেই বন্দুকের লক লাগানো থাকবে যাতে তোমরা কোনোভাবেই গুলি না চালাতে পারো। এখন থেকে আগামী 24 ঘন্টার মধ্যেই তোমাদেরকে এই মিশনটা কমপ্লিট করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের মধ্যে থেকে যারা যারা এই মিশন কমপ্লিট করে বেজে ফিরে আসতে পারবে তাদেরকেই রেঞ্জার বানিয়ে দেওয়া হবে। এখন সবাইকে এই মিশন সম্পর্কে সবকিছু বোঝানোর পর 81কে ওদের টিম লিডার বানিয়ে দেওয়া হয়, যার মানে এখন এই মিশন চলাকালীন এদের সবাইকে 81-এর আদেশ মেনে চলতে হবে। এখন 81-এর দায়িত্ব হলো এই মিশন চলাকালীন নিজের সাথে সাথে ওর বাকি টিম মেম্বারদেরকেও পুরোপুরি সুরক্ষিতভাবে আবার বেস ক্যাম্পে ফিরিয়ে নিয়ে আসা। এখানে মেজর ইচ্ছা করেই 81কে টিম লিডার বানিয়েছিলেন যাতে ও এই মিশনটা ভালোভাবে কমপ্লিট না করতে পারে। আসলে যেহেতু এতদিন ধরে 81 এই ক্যাম্পে কারোর সাথে মেশেনি আর কারোর সাথে বন্ধুত্ব করেনি, তাই মেজর মনে করেছিলেন 81কে টিম লিডার বানালে ওর কাজ করতে খুবই অসুবিধা হবে, যার ফলে একটা সময় ও হয়তো নিজে থেকেই হার মেনে এই মিশন ছেড়ে চলে যাবে। এরপর এদের সবাইকে দুটো হেলিকপ্টারে করে পাহাড়ের ওপর দিয়ে অনেক গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় ওরা নিচে একটা জায়গায় বিশাল বড় একটা কয়লার খনি দেখতে পায়। এরপর জঙ্গলের বেশ অনেকটা গভীরে গিয়ে এদের সবাইকে হেলিকপ্টার থেকে নামিয়ে দেওয়া হয়। এখন এদেরকে বাকি পথটা পায়ে হেঁটেই এগোতে হবে।
এখন এরা ম্যাপ আর কম্পাস দেখে জঙ্গলের মধ্যে দিয়ে নিজেদের টার্গেটের দিকে এগোতে শুরু করে। সারাদিন ধরে জঙ্গলের মধ্যে বেশ অনেকটা পথ হাঁটার পর এরা রাতের বেলায় কিছুক্ষণের জন্য একটা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই ওরা আকাশে একটা অদ্ভুত আলো দেখতে পায়, আর সাথে সাথেই একটা বিশাল আওয়াজ করে ওই পুরো জঙ্গলটা কেঁপে ওঠে। দেখে মনে হচ্ছিল আকাশ থেকে কোনো একটা বিশাল বড় জ্বলন্ত জিনিস ওই জঙ্গলের মধ্যে এসে পড়েছে। এখন এদের মনে হতে লাগে যেহেতু এরা সবাই এখন বিশ্রাম নিচ্ছে, তাই এদেরকে ভয় দেখানোর জন্য আশেপাশের জঙ্গল থেকে এদের ইন্সট্রাক্টররা কোনো বাজি ফাটিয়েছে। সেজন্য এখন এরা কোনো রকম বিশ্রাম না নিয়েই আবার সামনে এগোতে শুরু করে। এইভাবে সারা রাত ধরে এগোনোর পর সকালবেলায় ওরা নিজেদের নির্দিষ্ট টার্গেটে পৌঁছে যায়। সেখানেই নদীর ধারে ওরা একটা বিশাল বড় মেশিন পড়ে থাকতে দেখে। এরা সবাই মনে করেছিল এটাই হয়তো এদের সেই ভেঙে পড়া এয়ারক্রাফট, যেটাকে ধ্বংস করার জন্য এদেরকে এখানে পাঠানো হয়েছে। এখন ওরা রেডিওর সাহায্যে এই ব্যাপারটা নিজেদের হেডকোয়ার্টারে রিপোর্ট করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় এখন ওদের রেডিওটা কোনোভাবেই কাজ করছিল না, সেটাতে কোনো রকম সিগন্যাল আসছিল না, যে কারণে ওরা নিজেদের বেস ক্যাম্পের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। এখন এদের মধ্যে থেকে একজন সোলজার বেশ কিছুটা হিসাব করার পর বলে, আমার মনে হচ্ছে আমাদের কিছু একটা ভুল হচ্ছে, কারণ আমাদেরকে যে জায়গার কোঅর্ডিনেট দেওয়া হয়েছিল সেই জায়গাটা এখান থেকে আরো 100 মিটার দূরে। যদিও কেউই এই কথাটায় খুব একটা বেশি গুরুত্ব দেয় না, কারণ এই জায়গায় আসার পর থেকেই এদের প্রত্যেকের কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছিল, আর তাছাড়া 100 মিটার খুব একটা বেশি দূরত্ব না, তাই এদের মনে হচ্ছিল ওই সৈনিকটা হয়তো হিসাবে কোনো একটা ভুল করেছে। এখন এরা ঠিক করে নেয় এদের মধ্যে থেকে বেশ কিছু সৈনিক নিচে গিয়ে ওই মেশিনটায় বেশ কিছু ডায়নামাইট লাগিয়ে আসবে, আর বাকি সৈনিকরা আশেপাশের জঙ্গলে লুকিয়ে তাদেরকে কভার করবে, যাতে আশেপাশের জঙ্গল থেকে কোনো ইন্সট্রাক্টর যেন লুকিয়ে লুকিয়ে এদের উপরে হামলা না করতে পারে। এবার সবাই যখন এই প্ল্যান মতন কাজ করছিল, তখনই 81 পাশের জঙ্গল থেকে কোনো একটা চকচকে জিনিস দেখতে পায়, যেটা দেখে ওর মনে খুবই কিউরিসিটি জন্মায়। সেজন্য এখন ও ইশারার সাহায্যে ওর পুরো টিমকে বলে, তোমরা সবাই প্ল্যান মতন এই কাজটা করতে থাকো, ততক্ষণ আমি পাশের জঙ্গল থেকে ওই জিনিসটা দেখে আসছি। এই কথা বলে 81 জঙ্গলের একটু দূরে থাকা সেই চকচকে জিনিসটা দেখার জন্য চলে যায়, আর বেশ কিছু দূর যাওয়ার পর ও জঙ্গলের মধ্যে সেই ভাঙা ফাইটার প্লেনটা দেখতে পায়, যেটার কাঁচে রোদ পড়ে চকচক করছিল। এখন 81 বুঝতে পারে ওদেরকে এই প্লেনটা ধ্বংস করার জন্য এখানে পাঠানো হয়েছিল, যার মানে সত্যি সত্যি ওরা নিজেদের টার্গেট থেকে 100 মিটার দূরে ছিল, আর এখন ওরা কোনো একটা ভুল মেশিনে বোম লাগিয়ে ফেলেছে। এখন ও নিজের বাকি টিম মেম্বারদেরকে এই খবরটা জানানোর জন্য তাড়াতাড়ি করে ওখান থেকে ফিরে আসতে শুরু করে, কিন্তু ততক্ষণে ওর বাকি টিম মেম্বাররা ওই মেশিনের গায়ে বেশ কিছু ডায়নামাইট লাগিয়ে সেটাকে ফাটিয়ে দিয়েছিল, যার ফলে এখন সেখানে খুবই বড় একটা বিস্ফোরণ ঘটে। বেশ কিছুক্ষণ পর যখন ওই বিস্ফোরণের সমস্ত কালো ধোঁয়া সরে যায়, তখন এরা দেখতে পায় এত বড় একটা বিস্ফোরণের ফলেও ওই মেশিনটার কোনো রকম ক্ষতি হয়নি, এমনকি ওটার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি, যেটা দেখে এরা সবাই প্রচন্ড অবাক হয়ে যায়। এখন কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই মেশিনটা হঠাৎ করেই চালু হয়ে গিয়ে একটা বিশাল রোবটের মতন মাটিতে উঠে দাঁড়ায়, আর এরপর ও বেশ কিছু লেজারের সাহায্যে আশেপাশের পুরো জায়গাটা ভালো করে স্ক্যান করতে শুরু করে। এটা দেখে সমস্ত সৈনিকরা খুবই ঘাবড়ে গেছিল, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই মেশিনটা স্ক্যান শেষ করে সমস্ত সৈনিককে ডিটেক্ট করার পর এক এক করে গুলি করে তাদের সবাইকে মেরে ফেলতে শুরু করে। দেখা যায় এই মেশিনটা এতটাই শক্তিশালী ছিল যে তার একটা গুলিতেই একটা মানুষের পুরো শরীর টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছিল। এটা দেখে এখন সবাই তাড়াতাড়ি করে ওখান থেকে ছুটে পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে ওই ওয়ার মেশিনটা এক এক করে এদের মধ্যে থেকে অনেককে মেরে ফেলেছিল। এদিকে এতক্ষণে 81 ও টিমের কাছে চলে আসে। এখন ও নিজের বাকি টিম মেম্বারদের সাথে ওই ওয়ার মেশিনের থেকে পালাতে পালাতে পাহাড়ের ধারে একটা খাদের সামনে চলে আসে, আর ঠিক তখনই ওই ওয়ার মেশিন থেকে এদের দিকে একটা ছোট্ট গোল বোম ছুঁড়ে মারা হয়। দেখা যায় সেই বোমটা এতটাই শক্তিশালী ছিল যে সেটার বিস্ফোরণে এরা সবাই ছিটকে ওই পাহাড়ের ওপর থেকে নিচে খাদের মধ্যে পড়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত ওই খাদটা পুরোপুরি খাড়াই গভীর ছিল না, যে কারণে এরা সবাই পাহাড়ের ওপর থেকে আছাড় খেয়ে গড়াতে গড়াতে নিচে পড়তে থাকে। এরকম ভয়ঙ্করভাবে পাহাড়ের উপর থেকে নিচে পড়ার কারণে এদের মধ্যে থেকে অনেক সৈনিক ওই ঘটনাস্থলেই মারা যায়, আর বাকি যারা বেঁচে ছিল তারা প্রত্যেকে খুবই আহত হয়ে গেছিল। আর এদের মধ্যে থেকে নাম্বার 7 নামের একজন সৈনিকের পায়ের হাড় ভেঙে সেটা পুরোপুরি বাইরে বেরিয়ে এসেছিল। এখন এরা সবাই তাড়াতাড়ি করে আহত নাম্বার 7কে সামলাতে শুরু করে, আর এদিকে 81 ঠিক করে নেয় এখন এদেরকে যেভাবেই হোক এই খবরটা ওদের বেস ক্যাম্পে রিপোর্ট করতে হবে। কিন্তু সমস্যা হলো ওদের রেডিওটা এখনো ওই পাহাড়ের ওপরে ছিল, সেজন্য এখন ও সেই রেডিওটা আনার জন্য আবার একা একাই পাহাড়ের ওপরে উঠে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর দেখা যায় ওই ওয়ার মেশিনের গুলি লেগে ওদের রেডিওটা পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। এখন ও দূর থেকে দেখতে পায় ওই ওয়ার মেশিনটা চারিদিকে ঘোরাঘুরি করতে করতে এদের সবাইকে খুঁজে বেড়াচ্ছে, আর এইভাবেই খুঁজতে খুঁজতে ও একটা আহত সৈনিককে দেখতে পায়, আর সেটা দেখার সাথে সাথেই ও সেই সৈনিকটাকে গুলি করে মেরে ফেলে। দূর থেকে এটা দেখে 81 প্রচন্ড ভয় পেয়ে যায়।
ও বুঝতে পারে এখন ওই ওয়ার মেশিনটা এদেরকে মারার জন্য চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। তাই এখন এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। এখন ও তাড়াতাড়ি করে নিচে নেমে এসে নিজের বাকি সঙ্গীদেরকে এই খবরটা জানিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো এখন এদের সামনে আরও একটা গভীর খাঁজ ছিল। তাই এখন ওরা আশেপাশের বড় বড় পাথর আর গাছে দড়ি বেঁধে সেগুলোর সাহায্যে ঝুলতে ঝুলতে নিচে নামতে শুরু করে। কিন্তু সমস্যা হলো নাম্বার 7-এর পায়ের হাড় ভেঙে যাওয়ার কারণে ওর পক্ষে একা একা নিচে নামা কোনোভাবেই সম্ভব না। তাই এখন সবাই নিচে নেমে যাওয়ার পর ওদের মধ্যে থেকে একজন সৈনিক ওপর থেকে নাম্বার 7-এর কোমরে দড়ি বেঁধে ওকে ঝুলিয়ে ঝুলিয়ে আস্তে আস্তে নিচে নামাতে শুরু করে। কিন্তু এইভাবে 7 অর্ধেক রাস্তা নিচে নামার সাথে সাথেই ওখানে সেই ওয়ার মেশিনটা চলে আসে। এখন পাহাড়ের ওপর থেকে যে সৈনিকটা 7কে নিচে নামাচ্ছিল এই ওয়ার মেশিনটা সবার আগে তাকেই গুলি করে মেরে ফেলে, যার ফলে 7 বেশ অনেকটা ওপর থেকেই নিচে পড়ে যায়। আর এই ঘটনায় ওর ভাঙা পায়ে আরও বেশি আঘাত লাগে। এরপর ওই ওয়ার মেশিন খাদের ওপর থেকেই নিচের পুরো এরিয়াটা ভালোভাবে স্ক্যান করতে শুরু করে, যেটা দেখে এরা সবাই তাড়াতাড়ি করে খাদের একদম নিচেই বড় বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু যেহেতু নাম্বার 7-এর পা পুরোপুরি ভেঙে গেছিল তাই ও নিজের পাটাকে ভাঁজ করে আর ভিতরে ঢোকাতে পারে না, যার ফলে এখন ওপর থেকে ওয়ার মেশিন নিজের স্ক্যানারের সাহায্যে ওর পাটাকে দেখতে পায়। আর এটা দেখার সাথে সাথেই ও ওপর থেকে এদের সবার ওপরে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। কিন্তু কারো কোনো ক্ষতি হওয়ার আগেই এরা তাড়াতাড়ি করে ওখান থেকে ছুটে পালিয়ে সামনে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এমনকি এখন ওরা নাম্বার 7কেও নিজেদের সাথে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে গেছিল। এখন যেহেতু জঙ্গলের মধ্যে ঢুকে যাওয়ার কারণে ওই ওয়ার মেশিনটা এদেরকে দেখতে পাচ্ছিল না, তাই ও দূর থেকেই এদের সবার দিকে বেশ অনেকগুলো বোম ছুটতে শুরু করে, যে বোমের আঘাতেও আবার এদের মধ্যে থেকে অনেকে মারা যায়। আর বাকি যারা বেঁচে ছিল তারা নিজেদের সমস্ত শক্তি দিয়ে ওখান থেকে ছুটে পালাতে থাকে। এইভাবে বেশ অনেকটা পথ যাওয়ার পর ওরা ওয়ার মেশিনের রেঞ্জ থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছিল। এখন এই ফাঁকা জায়গায় আসার পর অবশেষে এরা সবাই একটু ভাবনা চিন্তা করার সময় পেয়েছিল। এখন এদের মনে হচ্ছিল এই অ্যাডভান্স ওয়ার মেশিনটাকে হয়তো রাশিয়া অথবা চায়না থেকে এখানে পাঠানো হয়েছে, অথবা এদের দেশের সরকারই হয়তো গোপনভাবে এই অস্ত্রটাকে তৈরি করেছে। এখন 81 এদের সবাইকে বলে, এই মেশিনটা আমাদের টার্গেট ছিল না। আমি ওখান থেকে 100 মিটার দূরে জঙ্গলের মধ্যে সেই ভাঙা ফাইটার প্লেনটা দেখতে পেয়েছিলাম, আর আমাদেরকে সেই প্লেনটাই নষ্ট করার অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু আমরা ভুল করে এই মেশিনের গায়ে বোম লাগিয়ে একে মারার চেষ্টা করেছিলাম, তাই এখন ওই মেশিনটা আমাদের সবাইকে মেরে তার বদলা নিতে চাইছে। এখন ওই মেশিনটা আমাদেরকে খুঁজে বের করার আগেই আমাদেরকে এখান থেকে দূরে কোনো একটা সুরক্ষিত জায়গায় পালিয়ে যেতে হবে। এখন ওরা নাম্বার 7-এর ভাঙা পায়ের হাড় সেট করে ওকে একটা পোর্টেবল স্ট্রেচারে তুলে নেয়। যদিও অতিরিক্ত যন্ত্রণার কারণে 7 পুরোপুরি অজ্ঞান হয়ে গেছিল। এরপর ওরা বেশ কিছুটা পথ এগিয়ে একটা নদীর সামনে চলে আসে। এখন এদেরকে সামনে এগোতে গেলে এই নদীটা পার করতে হবে। কিন্তু সমস্যা হলো এই পাহাড়ি নদীটা বেশ অনেকটা চওড়া ছিল, আর এটার জলের স্রোতও অনেক জোরে বইছিল, যে কারণে এই নদী পার করে অন্যদিকে যাওয়া মোটেও সহজ ব্যাপার ছিল না। আর তার উপরে নাম্বার 7-এর পায়ের হাড় ভেঙে যাওয়ার কারণে ওর পক্ষে সাঁতার কেটে এই নদী পার করা তো কোনোভাবেই সম্ভব না। তাই এখন 81 ঠিক করে নেয় ও একটা দড়ি নিয়ে সাঁতার কেটে নদীর অন্য পারে যাবে, আর তারপর দুই পারে দুটো গাছের সাথে এই দড়িটাকে শক্ত করে বেঁধে একটা জিপ লাইন তৈরি করা হবে, যাতে বাকি সবাই সেই জিপ লাইন দিয়ে ঝুলতে ঝুলতে খুব সহজেই এই নদীটা পার করতে পারে। এখন প্ল্যান মতন 81 নিজের কোমরে দড়ি বেঁধে ওই নদীর জলে ঝাঁপ দেয়, আর বেশ অনেকক্ষণ ধরে কষ্ট করে ওই ভয়ঙ্কর নদী পার করে ও অন্যদিকে চলে যায়। এরপর ওরা দুই পারে দুটো গাছের সাথে শক্ত করে দড়ি বেঁধে একটা জিপ লাইন তৈরি করে নেয়। এখন সবার আগে ওরা নাম্বার 7কে তার স্ট্রেচার সমেত নদীর ওই পারে নিয়ে যাচ্ছিল, কিন্তু এই কাজটা করার সময় মাঝখানে একটা জায়গায় 7-এর স্ট্রেচার ওই দড়িতে আটকে যায়, যেটা দেখে এরা সবাই তাড়াতাড়ি করে নদীর মাঝখানে এসে ওই স্ট্রেচারটাকে দড়ি থেকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু তখনই ওদেরকে খুঁজতে খুঁজতে সেই ওয়ার মেশিনটা ওখানে চলে আসে। এখন দূর থেকে এদেরকে দেখতে পেয়ে ওই ওয়ার মেশিনটা আবারও এদের দিকে গুলি চালাতে থাকে, যার ফলে এরা সবাই দড়ি ছিঁড়ে ওই ভয়ঙ্কর নদীর মধ্যে পড়ে যায়। এখন ওরা সবাই ওই নদীর জলে ভাসতে ভাসতে সামনে এগিয়ে যাচ্ছিল, আর যেহেতু নাম্বার 7কে একটা স্ট্রেচারে বেঁধে রাখা হয়েছিল তাই এখন ও সেটার সাহায্যেই ওই জলের উপরে ভাসছিল। এদিকে এদেরকে মারার জন্য ওই ওয়ার মেশিনটাও নদীর জলে নেমে যায়, আর ও দূর থেকে জলের ভিতরেও এদের দিকে গুলি চালাতে থাকে। কিন্তু নদীর অতিরিক্ত স্রোতের কারণে এরা সবাই কোনো রকমে ওখান থেকে বেঁচে বেরিয়ে আসে। এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর ওরা একটা বিশাল বড় ঝর্ণার সামনে চলে আসে, আর এখন জলের স্রোতে ওরাও সেই নদীর জলের সাথে সাথে ঝর্ণা দিয়ে নিচে পড়ে যায়। কিন্তু এত ওপর থেকে নিচে পড়ার পরেও এদের কারোরই কোনো রকম ক্ষতি হয় না। এরপর ওরা সবাই নাম্বার 7কে নিয়ে ওই নদীর থেকে বাইরে বেরিয়ে আসে। এই নদীর জলে ভেসে আসার কারণে ওরা পাশের একটা গ্রামের অনেকটাই কাছে চলে এসেছিল, আর এই গ্রামেই ওদের বেশ কিছু ইনস্ট্রাক্টরদের থাকার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর দেখা যায় ওই পুরো গ্রামটাই এখন ধ্বংস হয়ে গেছে। সেখানে সমস্ত বাড়িঘর আর সবকিছু ভেঙে গিয়ে চারিদিকে আগুন জ্বলছে।
আর এখন সেখানে থাকা সমস্ত মানুষরাও মারা গেছে। এসব কিছুর মধ্যেই 81 লক্ষ্য করে দূরে একটা পাহাড়ের ওপর থেকে বেশ কিছুটা কালো ধোঁয়া বেরোচ্ছে। আর যেখান থেকে ওরা প্রথম এই ওয়ার মেশিনকে খুঁজে পেয়েছিল সেটাও ওই গ্রাম আর এই পাহাড়ের একদম সোজাসুজি ছিল। এটা দেখার পর এখন 81 সবকিছু খুব ভালোভাবেই বুঝতে পারে। ও বলে এই রোবটটা পৃথিবীর বাইরে অন্য কোনো একটা গ্রহ থেকে পৃথিবীতে এসেছে। কিছুদিন আগেই টিভি নিউজে বিজ্ঞানীরা বলেছিল মহাকাশ থেকে কোনো একটা উল্কাপিণ্ড পৃথিবীতে এসে পড়বে। আমার মনে হচ্ছে এই ওয়ার মেশিনটা ওই উল্কাপিণ্ডর ভিতরেই ছিল। কাল রাতে বিশ্রাম নেওয়ার সময় আমরা যে আলো দেখতে পেয়েছিলাম তখনই হয়তো এই ওয়ার মেশিনটা মহাকাশ থেকে এই জঙ্গলের মধ্যে এসে পড়েছিল। সবার প্রথমে এই মেশিনটা সামনের ওই পাহাড়ের ওপরে ধাক্কা খেয়ে সেখান থেকে ছিটকে এই গ্রামে এসে পড়ে, যার ফলে সাথে সাথে বিস্ফোরণে এই পুরো গ্রামটা ধ্বংস হয়ে যায়। আর তারপর এখান থেকে আছাড় খেয়ে ওই মেশিনটা দূরের জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে থাকে, যেখান থেকে আমরা প্রথম ওই মেশিনটাকে খুঁজে পেয়েছিলাম। আর এই মেশিনটা যদি সত্যি সত্যি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহ থেকে এসে থাকে তাহলে আমরা কোনোভাবেই এটার সাথে লড়াই করতে পারবো না। এখন আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের ক্যাম্পে ফিরে যেতে হবে। এই কথাটা বলতে বলতেই ওরা লক্ষ্য করে ওদের পাশেই একটা বিআরডিএম ট্রাক দাঁড়িয়েছিল, কিন্তু বিস্ফোরণের ফলে সেই ট্রাকটা পুরোপুরি ফেসে গেছিল। এখন ওরা সেই ট্রাকটাকে চালু করে সেটাকে ওই ধ্বংসস্তূপ থেকে বাইরে বের করে আনে। এরপর ওরা নাম্বার 6 আর বাকি সবাইকে নিয়ে ওই ট্রাকে উঠে পড়ে। কিন্তু তখনই ওরা লক্ষ্য করে ওদের ট্রাকের ভিতরে থাকা মেশিন গানগুলোর কোনো গুলি ছিল না, যেটা দেখে ওদের মধ্যে থেকে নাম্বার 15 নামের একজন ওই ট্রাক থেকে বাইরে বেরিয়ে পাশের একটা ঘরে গুলি আনার জন্য চলে যায়। কিন্তু ও গুলি নিয়ে ফেরার সময় সেখানে সেই ওয়ার মেশিনটা চলে আসে, আর এখন ওই ওয়ার মেশিনটা নাম্বার 15কে দেখতে পেয়ে ওকেও গুলি করে মেরে ফেলে। যদিও মারা যাওয়ার আগে নাম্বার 15 কোনো রকমে ওই গুলির বাক্সগুলোকে ওদের গাড়ির মধ্যে ছুঁড়ে মারে। এখন ওই গুলি নেওয়ার পর ওরা সবাই তাড়াতাড়ি করে ওই ট্রাক নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। এদিকে এদেরকে দেখতে পেয়ে ওই ওয়ার মেশিনটাও এদের পিছনে ছুটতে ছুটতে এদের দিকে গুলি চালাতে থাকে, কিন্তু যেহেতু এই গাড়িটা বুলেট প্রুফ ছিল তাই ভিতরে এদের কোনো রকম ক্ষতি হয় না। এখন গুলিতে কোনো রকম কাজ হচ্ছে না দেখে ওই ওয়ার মেশিনটা এদের দিকে বেশ অনেকগুলো বোম ছুঁড়ে মারে, আর ওই বোমের আঘাতে এদের গাড়ির সামান্য বেশ কিছুটা ক্ষতি হয়ে যায়। এখন এরাও এই গাড়ির মেশিন গান দিয়ে ওই ওয়ার মেশিনের দিকে পাল্টা গুলি চালাতে থাকে, কিন্তু দেখা যায় অনেকগুলো গুলি আর বোম মারার পরেও ওই ওয়ার মেশিনের একটুও কোনো ক্ষতি হয়নি। একটা সময় ওই ওয়ার মেশিন খুবই পাওয়ারফুল একটা লেজার বিমের সাহায্যে এদের উপরে অ্যাটাক করতে থাকে, কিন্তু এরা বহু কষ্ট করে ওই ভয়ঙ্কর হামলার থেকে নিজেদের গাড়িটাকে বাঁচিয়ে নেয়। এসব কিছুর মধ্যে 81 বুঝতে পারে বন্দুক আর গুলির সাহায্যে এই ওয়ার মেশিনকে কোনোভাবেই হারানো সম্ভব না। এখন একটু ভাবনা চিন্তা করার পর ওর মাথায় একটা আইডিয়া আসে। ও পাশে থাকা উঁচু খাড়াই পাহাড়ের ওপরে একটা মিসাইল লঞ্চ করে, যার ফলে সেখানে বিস্ফোরণ ঘটে ওই পাহাড়ের ওপর থেকে বেশ অনেক বড় বড় পাথরের টুকরো নিচে পড়ে যায়। আর এখন ওই ওয়ার মেশিনটা সেই সমস্ত বড় বড় পাথরের মাঝখানে চাপা পড়ে যায়। এদিকে দেখা যায় ওই ওয়ার মেশিনের আক্রমণে এদের গাড়ির ড্রাইভারটা এখন মারা গেছে, যে কারণে বেশ কিছু দূর যাওয়ার পর একটা বড় পাথরের সাথে ধাক্কা লেগে এদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে সেটা পুরোপুরি উল্টে যায়। এখন 81ও গাড়ি থেকে বাইরে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর যখন ওর জ্ঞান ফেরে তখন ও দেখতে পায় এই ঘটনায় ওর বাকি টিম মেম্বাররাও মারা গেছে। এখন শুধুমাত্র ও আর নাম্বার 7 বেঁচে আছে, কিন্তু সেও এখন প্রচণ্ড আহত আর অসুস্থ অবস্থায় অজ্ঞান হয়ে পড়েছিল। এখন 81 নাম্বার 7-এর স্ট্রেচার ধরে টানতে টানতে ওকে নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর ও দূরে সেই ওয়ার মেশিনটাকে দেখতে পায়। দেখা যায় ওই মেশিনটা এখন আকাশে সিগন্যাল পাঠিয়ে নিজের বাকি সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। আর ওই সমস্ত বড় বড় পাথর পড়ার কারণে ওই মেশিনের একটা সাইডের বেশ কিছুটা অংশ ভেঙে গেছিল। এখন 81 কোনো রকম সময় নষ্ট না করে 7কে নিয়ে ওদের বেস ক্যাম্পের দিকে এগোতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরেই ওখানে প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, আর এই বৃষ্টির কারণে ওখানে এতটাই কাদা হয়ে গেছিল যে 7-এর স্ট্রেচার নিয়ে পাহাড়ের ওপরে উঠতে 81-এর খুবই অসুবিধা হচ্ছিল। বারবার ওপরে ওঠার পরেও ও কাদায় পা পিছলে নিচে নেমে আসছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর একটা সময় ও খুবই দুর্বল হয়ে জঙ্গলের মধ্যে শুয়ে শুয়ে বিশ্রাম নিতে শুরু করে। কিন্তু তখনই ও দেখতে পায় দূর থেকে সেই ওয়ার মেশিনটা চারিদিকে স্ক্যান করতে করতে ওদের দিকে এগিয়ে আসছে। এখন 81 লক্ষ্য করে এই বৃষ্টির জলের কারণে ওই মেশিনের ওপরে একটা জায়গা থেকে গরম বাষ্প বেরোচ্ছে, যেটা দেখে ওর মাথায় একটা আইডিয়া আসে। এখন ও দেখতে পায় ওদের পাশেই একটা কয়লার খনি ছিল। এই মিশনে আসার সময় আগের দিনই ওরা হেলিকপ্টার থেকে এই কয়লার খনিটা দেখতে পেয়েছিল। এখন ওই মেশিনটাকে ধ্বংস করার জন্য 81-এর মাথায় খুবই ভালো একটা আইডিয়া আসে। ও ওই জঙ্গলের মধ্যেই একটা সুরক্ষিত গোপন জায়গায় 7কে বসিয়ে রেখে নিজে সেই কয়লার খনিতে চলে যায়। সেখানে যাওয়ার পর দেখা যায় ওই পুরো কয়লার খনিটা ফাঁকা পড়েছিল, সেখানে কোথাও কোনো লোকজন ছিল না। এখন 81 একাই ওই কয়লার খনির সমস্ত মেশিনগুলোকে চালু করে দেয়। এরপর ও ওই কয়লার খনির ওপরে বর্ডারের দিকে বেশ অনেকগুলো বোম লাগিয়ে দেয়।
আর তারপর আকাশের দিকে একটা ফ্লেয়ার গান চালিয়ে সিগন্যাল দিতে থাকে, যাতে দূর থেকে ওই ফ্লেয়ার গানের আলো দেখে ওই ওয়ার মেশিনটা ওকে খুঁজতে খুঁজতে ওই কয়লার খনিতে চলে আসে। আর কিছুক্ষণের মধ্যে দেখা যায় ঠিক তেমনটাই হয়েছে। ওই সিগন্যাল দেখে ওয়ার মেশিনটা এই কয়লার খনির একদম পাশে এসে দাঁড়িয়ে পড়ে। এখন ও ওই পুরো খনির মধ্যে চারিদিকে স্ক্যান করে 81কে খুঁজতে শুরু করে। এদিকে 81 একটা গোপন ঘরের মধ্যে লুকিয়েছিল। এখন ও রিমোটের সাহায্যে খনির ওপরে লাগানো সেই ডায়নামাইটগুলোকে ফাটিয়ে দেয়, যার ফলে ওই জায়গার মাটি ধসে গিয়ে ওই ওয়ার মেশিনটা ওপর থেকে নিচে খনির মধ্যে পড়ে যায়। আর এর সাথে সাথেই 81 একটা ঘর থেকে বিশাল বড় বুলডোজার নিয়ে বাইরে বেরিয়ে ওই ওয়ার মেশিনটার দিকে এগিয়ে ওকে সজোরে একটা দেয়ালের সাথে চেপে ধরে। আর এরপর ও রিমোটের সাহায্যে কয়লা গুঁড়ো করার মেশিন আর বেল্টটাকে চালু করে দেয়, যার ফলে এখন উপরের অটোমেটিক বেল্ট থেকে গুঁড়ো হওয়া কয়লা নিচে পড়ছিল। আর যেহেতু 81 বুলডোজারের সাহায্যে ওই ওয়ার মেশিনকে কয়লার বেল্টের একদম নিচেই চেপে রেখেছিল, তাই ওপর থেকে সমস্ত ছোট ছোট কয়লার টুকরো ওই ওয়ার মেশিনের গায়ের ওপরে পড়ছিল। এখন ওই ওয়ার মেশিনটাও নিজের সমস্ত শক্তি লাগিয়ে ওই বুলডোজারটাকে ওখান থেকে সরানোর চেষ্টা করে। এখানে দেখা যায় যখন ওই ওয়ার মেশিনটা একটু বেশি পাওয়ার ইউজ করে তখন ওর ভিতরটা খুবই গরম হয়ে যায়, যে কারণে ওই মেশিনটা নিজের ওপরে একটা ভেন্টিলেশন খুলে সেখান থেকে গরম হাওয়া বাইরে বের করে। এখন যেহেতু ওপর থেকে ওই ওয়ার মেশিনের ওপরে ছোট ছোট কয়লার টুকরো ফেলা হচ্ছিল, তাই যখনই ওই মেশিনটা নিজের গরম হাওয়া বের করার জন্য ভেন্টিলেশন খোলে তখনই ওর ভিতরে সেই ছোট ছোট কয়লার টুকরোগুলো ঢুকে যেতে শুরু করে, যার ফলে একটা সময় ওই মেশিনের ভেন্টিলেশন পুরোপুরি জাম হয়ে যায়। আর তার উপরে ভিতরে ওই কয়লাগুলো ঢুকে গিয়ে সেগুলো অতিরিক্ত গরম হয়ে জ্বলতে শুরু করে। এইভাবে কিছুক্ষণের মধ্যেই ওই মেশিনটা ভিতর থেকে এতটাই গরম হয়ে গেছিল যে ওটা অতিরিক্ত গরমে ভিতর থেকে লাল হয়ে গিয়ে ফেটে বেরিয়ে আসে। যদিও তার আগেই 81 ওই বুলডোজার থেকে লাফ মেরে ওখান থেকে দূরে চলে এসেছিল। এখন দেখা যায় অবশেষে ওই ওয়ার মেশিনটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু ধ্বংস হওয়ার সাথে সাথেই ওর সমস্ত বক্স খুলে গিয়ে ভিতরে রাখা সমস্ত বোম বাইরে বেরিয়ে আসে। আর এখন চারিদিকে জ্বলতে থাকা আগুন আর গরমের কারণে ওই বোমগুলো এক এক করে ফাটতে শুরু করে। যদিও তার আগেই 81 বিপদ বুঝে ওখান থেকে পালিয়ে এসেছিল। এরপর ও আহত 7কে কাঁধে নিয়ে সারা রাত ধরে হাঁটতে হাঁটতে পরের দিন সকালে বেস ক্যাম্পে পৌঁছে যায়। আজ থেকে 2 বছর আগে এরকমভাবেই অনেক চেষ্টা করে ও নিজের ভাইকে বাঁচাতে পারেনি, কিন্তু এখন 7কে ক্যাম্পে নিয়ে এসে ও জীবন বাঁচিয়ে 81 যেন মনে মনে অনেকটা শান্তি পেয়েছিল। এখানে ওদেরকে দেখে ক্যাম্পের মেজর, ক্যাপ্টেন সবাই খুবই অবাক হয়ে যায়। কেউই বিশ্বাস করতে পারছিল না ওই ভয়ঙ্কর ওয়ার মেশিনের সাথে লড়াই করে এরা দুজন এখন বেঁচে ফিরে এসেছে। এখন তাড়াতাড়ি করে 7কে হসপিটালে নিয়ে যাওয়া হয়। দেখা যায় এখন এই পুরো ক্যাম্পেই অনেক হেলিকপ্টার, ট্রাক, ট্যাঙ্ক আর অনেক সৈনিক দৌড়দৌড়ি করছিল। দেখে মনে হচ্ছিল এখানে যেন যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর দেখা যায় আগের রাতে ও যে ওয়ার মেশিনটাকে ধ্বংস করেছিল, এখন একটা হেলিকপ্টারের সাহায্যে সেই ওয়ার মেশিনের ধ্বংসস্তূপটাকেও এখানে নিয়ে আসা হয়েছে। এখন এই ক্যাম্পের মেজর ওকে বলে, ওই ওয়ার মেশিনগুলো আমাদের বেস ক্যাম্পের উপরেও হামলা করেছিল, তাই আমরা তোমাদেরকে সাহায্য করার জন্য যেতে পারিনি। যেটা শুনে 81 খুবই অবাক হয়ে বলে, এই রকম ধরনের আর কতগুলো মেশিন আছে? মেজর বলে, আগের দিন যে উল্কাপিণ্ডটা পৃথিবীতে এসে পড়েছিল সেই উল্কার মধ্যেই এইরকম ধরনের হাজার হাজার ওয়ার মেশিন ছিল। পৃথিবীতে আসার সাথে সাথেই ওই উল্কাপিণ্ডটা ভেঙে গিয়ে ওর ভিতরে থাকা ওয়ার মেশিনগুলো পুরো পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন সেই ওয়ার মেশিনগুলো পুরো পৃথিবীর সমস্ত দেশে চারিদিকেই হামলা করতে শুরু করে দিয়েছে। আর তারা এই কাজগুলো কেন করছে এখন অবধি আমরা কেউই সেটার কারণ জানি না। এখন পৃথিবীর সমস্ত সেনাবাহিনীরা একসাথে মিলে ওই রোবটদেরকে মারার চেষ্টা করছে, কিন্তু এই রোবটগুলো এতটাই শক্তিশালী যে আমাদের কোনো আধুনিক হাতিয়ারই এদের উপরে কাজ করছে না। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে মেশিনগুলোকে পৃথিবীর বড় বড় সৈনিকরা আধুনিক হাতিয়ার দিয়েও মারতে পারছে না, তাকে তুমি একাই কোনো রকম অস্ত্র ছাড়া খালি হাতে মেরে ফেললে কিভাবে? তখন 81 এদের সবাইকে জানায় ওই মেশিনের আসল উইক পয়েন্টটা কি। 81 বলে, আমরা যদি কোনোভাবে ওই মেশিনের ওপর থেকে গরম হাওয়া বেরোনোর ভেন্টটাকে বন্ধ করে দিতে পারি, তাহলে ওই মেশিনটা ভিতর থেকে গরম হয়ে গিয়ে আপনা আপনি বন্ধ হয়ে যাবে। এই কথাটা শুনে এখন মেজর তাড়াতাড়ি করে এই খবরটা পৃথিবীর সমস্ত আর্মিদের কাছে পাঠিয়ে দেয়। আর এর সাথে সাথে যেহেতু 81 এই পুরো ট্রেনিংটা কমপ্লিট করতে পেরেছিল, তাই এখন ওকে একজন রেঞ্জার বানিয়ে দেওয়া হয়। এখন অবশেষে 81 নিজের ভাইয়ের স্বপ্নটা পূরণ করতে পেরেছিল, কিন্তু এখন ওর কোনো রকম বিশ্রাম নেওয়ার সময় নেই। এখন ওকে একটা হেলিকপ্টারে করে অন্যান্য সৈনিকদের সঙ্গে বাকি সমস্ত ওয়ার মেশিনদের সঙ্গে লড়াই করার জন্য পাঠানো হয়। আর 81 খুবই খুশি মনে নিজের নতুন মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লেগে থাকলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে।